ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো রয়েছো। আজকে তোমাদের সামনে যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে এমআর ফিজিক্স চ্যানেলে ব্যতিচার চ্যাপ্টারের যে ভিডিওগুলো আপলোড করার জন্য, আজকে সেই ব্যতিচার চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিও আপলোড করতে চলেছি আমরা, বা ভিডিওটি করতে চলেছি এই মুহূর্তে। সেটা হচ্ছে কি, ঝালর প্রস্থের যে বেদের যে রাশিমালা। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবে, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে দ্রুত গতিতে শেয়ার করবে। চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসের দিকে একটু অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো ঝালর প্রস্থের যে বেদ, তাহলে আমরা আজকে টপিকসটা হেডিং করব, যেটা ঝালর প্রস্থের বেদ। ঝালর প্রস্থ, এই ঝালর প্রস্থের রাশিমালা। আমি একটা কথা বলেছিলাম যে এই চ্যাপ্টারে তিনটে হার্ট রয়েছে। এর হার্ট হচ্ছে তিনটে জায়গা। একটা হচ্ছে I = I0 cos স্কোয়ার ফাই, সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন, এগুলো লেখার দরকার নেই। সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তারপরে আজকে যে ঝালর প্রস্থ করাবো, এখান থেকে একটাই সূত্র থেকে কোশ্চেন আসবে, কিন্তু ভিতরে 2-1টা জায়গায় সাপোর্ট নিতে পারে, যেগুলো আমরা অন্ধকার এবং উজ্জ্বল এই শর্তগুলো যে কাজে লাগিয়েছি, সেই শর্তগুলো কাজে লাগাতে পারে। একটাই সূত্র হবে ঝালর প্রস্থের ইকুয়েশন, সেখান থেকে ম্যাথ এবছর পরীক্ষায় দেবেই। আরেকটা জায়গা আছে সেখান থেকে আসবে না, আমি হাতে রাখার জন্য সেই ইকুয়েশনটা করাবো। তো ঝালর প্রস্থ বলতে আমরা এইটুকু দেখেছিলাম যে ঝালর প্রস্থ কাকে বলে। আমরা যখন ব্যতিচার ঝালর গঠন করালাম, একটা কেন্দ্রীয় উজ্জ্বলপটি আমরা দেখতে পেলাম ছবিতে। এরকম একটা কেন্দ্রীয় উজ্জ্বলপটি ছিল, তারপরে একটা অন্ধকার ছিল। এরকম অন্ধকারটা যতটুকু অন্ধকার, তারপরে আলোটা কিন্তু ততটুকু আলো হবে। ঠিক এইদিকেও কিন্তু উজ্জ্বল কেন্দ্রীয় উজ্জ্বলপটির পরে একটা অন্ধকার হবে, যতটুকু অন্ধকার হবে তারপরে কিন্তু ততটুকু আলো হবে। অর্থাৎ এখানে ঝালর প্রস্থ বলতে এটাই বোঝায়, তাহলে তারপরে আবার কালো আসবে, তারপরে আবার একটা কিন্তু আলো আসবে আমাদের। তার মানে এই কালো অংশগুলো যতটুকু হবে, আলো অংশগুলো বা উজ্জ্বল দশাগুলো ততটুকুই হবে। একটা আলো থেকে আরেকটা আলোর যে মধ্যবর্তী ডিস্টেন্স, বা একটা কালো থেকে আরেকটা কালোর যে মধ্যবর্তী ডিস্টেন্স, সেটাকে বলা হয় ঝালর প্রস্থ, বা ঝালরের বেদ বলা হয়, বা পটি প্রশস্ত বলা হয়। তিনটে নাম, একটা হচ্ছে পটি প্রশস্ত অনেক কেউ বলে, বা পটি প্রস্থ বলে, একটা হচ্ছে ঝালর প্রস্থ, আর একটা হচ্ছে ঝালরের বেদ। তিনটে নাম দিয়ে ডাকা হয়। তাহলে আমরা বলবো ব্যতিচার ঝালরের পরপর দুটি উজ্জ্বল পটি, পরপর দুটি উজ্জ্বল বিন্দু বা উজ্জ্বল পটি, অথবা পরপর দুটি কালো বা অন্ধকার পটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ঝালর প্রস্থ বা ঝালর বেদ। এই ঝালর বেদের রাশিমালা আমাদের প্রমাণ আসবে, যেটা y = d × ল্যামডা ডিভাইডেড বাই 2d, এটা প্রমাণ আসবে। আর এই কোয়েশনটা খুব ইজি কোয়েশন, এর উপর থেকে সমস্ত ম্যাথ করে নেওয়ার চেষ্টা করবো আমরা। এই 2dটা কি, কেউ d দিয়ে এটাকে চিহ্নিত করতে পারে। এই 2dটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওই ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব। দুটো সুসংগত উৎস বা দুটো ছিদ্র আমরা যে পেয়েছিলাম, তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে 2d। কেউ কেউ এখানে d ড্যাশ, কেউ কেউ d হিসেবে ব্যবহার করে। আমরা 2d দিয়ে কেন করব, ক্যালকুলেশন প্রমাণ করার সুবিধার্থের জন্য। লাস্টে আমরা 2dটাকে দিয়ে বলে দেবো, কোনো অসুবিধা নেই আমাদের। এখন ঝালর প্রস্থের যে রাশিমালা, এটা কিন্তু আমাদের 2022 সালে পরীক্ষায় এসেছিল। ঝালর প্রস্থের বেদ নির্ণয় করো। আর আমরা দেখেছি যে এই ইকুয়েশনে একটা আলো থেকে আরেকটা আলো পর্যন্ত যে দূরত্ব, সেটার নামই হচ্ছে ঝালর প্রস্থ। তারপরে আরো যতগুলো ঝালর প্রস্থ তৈরি হবে, যতগুলো কালো আলো, কালো আলো, অন্ধকার উজ্জ্বল এরকম তৈরি হবে, প্রত্যেকটার বেদ সর্বদা কি থাকবে, সমান থাকবে। তাহলে সেটাকে আমরা ঝালর বা ঝাঁঝর বলতে পারি। গতদিন এক্সাম্পল হিসাবে বলেছিলাম যে ঝাঁঝরের ক্ষেত্রে প্রত্যেকটা ছিদ্র কি থাকে, সমান থাকে, এবং তারা প্রত্যেকে সমান দূরত্বে থাকে। না হলে আমরা কোনো কিছু ঠিকভাবে মানে যে কাজ, সে কাজে কিন্তু ব্যবহার করতে পারতাম না। তো একই রকম আমাদের ইকুয়েশনের সাহায্যে আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো যে এগুলো প্রত্যেকটা সমান হয়। তাহলে প্রথমে আমরা ছবি করব। আগে ছবিটাকে ডিটেলে বোঝার চেষ্টা করবে। এখানে প্রমাণ কখনো হার্ড নয়। ছবি যে বুঝে গেল তার ক্ষেত্রে প্রমাণ ইজি হয়ে গেল। ছবিটাই প্র্যাকটিস করতে হয়। আমি ধরে নাও দুটো ছিদ্রকে ছিদ্রের আকারে না দিয়ে আমি ধরে নিলাম যে এটা একটা ছিদ্র। মানে এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে। ছিদ্রগুলো খুবই কাছাকাছি থাকে। আমি দেখেছিলে যে ব্লেড দুটোকে আমি এত কাছাকাছি রেখেছিলাম যে হয়তো বা খালি চোখে তুমি দেখতেও পাবে না যে ছিদ্র আছে কিনা। যত আমরা ছিদ্রকে শুরু করতে পারবো, ঝালর তত ভালো হবে। ছিদ্র যত মোটা হবে, ঝালর তখন ভালো হবে না। মানে সম্পূর্ণ আলোটা ব্যতিচার না গঠন করিয়ে বিভিন্ন তরঙ্গে না ভেঙে গিয়ে একটা ওয়েভ হিসাবে চলে যাবে, তখন আর আমাদের ঝালর গঠিত হবে না। এখানে আমি একটা ছিদ্র নিলাম, এখানে একটা ছিদ্র নিলাম। এই ছিদ্রটার নাম দিলাম এ, আর এই ছিদ্রটার নাম দিলাম বি। তাহলে দুটি ছিদ্রের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমি বললাম
2D ডিস্টেন্স, কত বললাম? 2D ডিস্টেন্স। তুমি ডি দিয়েও করতে পারো, তবে ডি দিয়ে করতে গিয়ে আমাদের ক্যালকুলেশনটা একটু জটিল আসবে, তার জন্য আমরা একটা পূর্ণ গুণিতক সংখ্যার দূরত্ব নিলাম। কেন নিলাম সবই তোমরা দেখতে পাবে একটু পর। এবার তার সামনে আমি এখানে করলাম কি, একটা পর্দা নিয়ে নিলাম, কারণ ছবিটাই আমরা একটু বড় করে আঁকবো, ছবিটাই বোঝার ব্যাপার রয়েছে। এখান থেকে একটা আলোক রশ্মি ধরে নাও যে এখানে এসে মিলিত হলো, আর একটা আলোক তরঙ্গ এখান থেকে এসে এখানে মিলিত হলো। দুটি তরঙ্গ এভাবে গিয়ে এই যে পয়েন্টে মিলিত হলো সেটার নাম দিলাম আমি সি পয়েন্ট। এবং আমি ধরে নিলাম দুটি সুসঙ্গত উৎস থেকে, এই দুটোকে তখনই আমরা সুসঙ্গত উৎস বলতে পারবো যখন এখান থেকে নির্গত তরঙ্গমালাগুলোর দশা পার্থক্য সর্বদা কি হবে? সমান হবে বা কনস্ট্যান্ট হবে, তখনই এই দুটোকে আমরা সুসঙ্গত উৎস হিসেবে ধরে নিতে পারি। আমি ধরে নিচ্ছি যে এই দুটো তরঙ্গ গেছে, গিয়ে পর্দার উপর এম একটা পর্দা তার উপর সি পয়েন্টে মিলিত হয়েছে। এদের যদি দশা সেম হয়, যদি এদের পথ পার্থক্য সেম হয়, তাহলে এখানে যে বিন্দুটাতে মিলিত হবে সেটা উজ্জ্বল হবে না অনুজ্জ্বল হবে? উজ্জ্বল হবে। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। এটা হচ্ছে কি তাহলে বলবো আমরা? কেন্দ্রীয় চরম বিন্দু। চরম মানে হচ্ছে উজ্জ্বল, অবম মানে হচ্ছে অন্ধকার। তাহলে কেন্দ্রীয় চরম বিন্দু। আমরা দেখলাম যে আমরা যখন ঝালর গঠন করলাম আমরা বোর্ডে, তখন দেখলাম যেটা কেন্দ্রীয় পটি সেটা সবচাইতে কি ছিল? বড় ছিল, উজ্জ্বল তো ছিল, অনেকটা উজ্জ্বল ছিল। তারপরের গুলো তুলনামূলকভাবে একটু কম উজ্জ্বল। কেন্দ্রীয়ের পরে যেগুলো যতগুলো ছিল এনতম সংখ্যকগুলো, তারা প্রত্যেকে সেম উজ্জ্বল, কিন্তু কেন্দ্রীয়টা একটু বেশি উজ্জ্বল হবে। কারণ আমি একটা কথা বলেছিলাম, যে জায়গাটা আমি বলতে গিয়ে যে কোটি কোটি মানুষ যদি হাঁটে, তার মধ্যে শও জনের মানুষের পায়ের যে ওয়েভলেন্থ সেটা সর্বদা কি হবে? সমান হবে। তাহলে এখানে যে সমস্ত রশ্মি, অর্থাৎ অনেকগুলো রশ্মি কি করেছে, এই উৎস দুটি থেকে, সুসঙ্গত উৎস থেকে বা ছিদ্র থেকে সমান দশা সমান পথ পার্থক্য নিয়ে পর্দার উপর যে বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটার লব্ধি তীব্রতা বা বিস্তার অনেক মাত্রায় কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ সেই বিন্দুটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু। কেন্দ্রীয় চরম বিন্দু সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেনি কিন্তু ভালো। তাহলে আমরা বলবো যে সুসঙ্গত উৎস থেকে, বা তুমি সুসঙ্গত না বললেও তুমি যদি বলো যে ব্যতিচার সজ্জায় বা ব্যতিচারের ঘটনায় ছিদ্র দুটি থেকে যদি দুটি তরঙ্গমালা সমান দশা বা সমান পথ পার্থক্য নিয়ে পর্দার উপর যে বিন্দুতে মিলিত হবে, সেটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু বা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। এখন আমি এই ছিদ্র থেকে এই পর্দা পর্যন্ত লম্ব দূরত্ব আমি ক্যাপিটাল ডি ধরলাম। এটা হচ্ছে ছিদ্র থেকে পর্দা পর্যন্ত লম্ব দূরত্ব। এখন ধরে নাও যে এটা হচ্ছে সি বিন্দু। একটা আলোক রশ্মি কি করলো, একটু বাঁকা হয়ে এইদিকে চলে গেল, এরকম একটা পয়েন্টে চলে গেল। আর একটা আলোক রশ্মি এই দিক দিয়ে চলে গেল। দুটো তরঙ্গমালা গিয়ে এরকম একটা পয়েন্টে কিন্তু মিলিত হচ্ছে। এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি পি পয়েন্ট। এখন তোমরা দেখো যে এই দুটো তরঙ্গের ক্ষেত্রে এই বিন্দুতে দশা সেম ছিল, কারণ পথ পার্থক্য কি ছিল? সেম ছিল। কিন্তু এই দুটো তরঙ্গমালা বা এই দুটো রশ্মি এরা কি পথে সেম আছে? তাহলে এরা এই বিন্দুটা উজ্জ্বল হবে না এই বিন্দুটা অন্ধকার হবে, আমরা কি করে বলবো? বলতে পারবো না। আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা শর্ত জুড়ে দেব। হ্যাঁ, ওটা দিয়ে ক্যালকুলেশন করে আমরা শর্ত জুড়ে দেব। ক্যালকুলেশন করে আমরা শর্ত জুড়বো, দিয়ে আমরা দেখবো যে সেটা উজ্জ্বল হচ্ছে না অন্ধকার হচ্ছে। আমরা জানি যে এই দুটো তরঙ্গমালার মধ্যে পথ কখনো সেম নয়, এদের মধ্যে পথের পার্থক্য রয়েছে। তাহলে দেখো তো, আমি কি বলতে পারি না যে এইটুকু হচ্ছে এপি আর এইটুকুর নাম কি তাহলে বিপি? তাহলে পথের পার্থক্য কতটুকু? আমি মোটামুটি একটা দাগ দিলাম যে এতটুকু পথ ডিফারেন্স আছে। তাহলে এইটুকু পথ আর এইটুকু পথ সমান, কিন্তু এখান থেকে এইটুকু কোনো মতে কিন্তু সমান নয়। তাহলে কতটুকু পথ পার্থক্য হয়েছে? তাহলে আমরা বেশি থেকে কমটাকে বাদ দিয়ে দিলে পথ পার্থক্য বুঝতে পারবো। তাহলে বিপি মাইনাস এপি, এটাই তো পথ পার্থক্য। আর পথ পার্থক্যটাই ডিপেন্ড করবে ওটা উজ্জ্বল হবে না ওটা অন্ধকার হবে। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা ভাষা যদি লিখতে চাই বেশি কিছু লিখবো না, আমরা এটুকুই বলবো যে ধরা যাক এ ও বি হলো দুটি সুসঙ্গত আলোক উৎস, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 2D। এখান থেকে দুটি আলোক তরঙ্গ এসি ও বিসি বা এসি ইকুয়ালস টু বিসি হওয়ায় সি বিন্দুটি হলো কেন্দ্রীয় চরম বিন্দু। যখন আমি এসি ইকুয়ালস টু বিসি বলে দেব, তার মানে নিশ্চয় এদের দশা, এদের পথ পার্থক্য সর্বদাই কি আছে?
সমান আছে। এটা মানে ধরা যাকে জায়গায়, কিন্তু সংজ্ঞালিকা জায়গায় আমরা বলবো যে দুটি সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গমালার পথ পার্থক্য বা সমান পথ পার্থক্য সমান দশায় পর্দার উপর যে বিন্দুতে মিলিত হবে সেটিকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। সংজ্ঞার ক্ষেত্রে ওটা। কিন্তু আমরা যখন ধরা যাক বলে লিখবো তখন বলবো যে এবি দুটি ছিদ্র থেকে এসি ইকুয়ালস টু বিসি, যেখানে সিটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। অপর একটি রশ্মি এপি পথে পর্দার উপর পি বিন্দুতে মিলিত হলো এবং আরেকটি রশ্মি বিপি পথে কি করলো, পর্দার উপর পি বিন্দুতে মিলিত হলো। এখন পি বিন্দুটি উজ্জ্বল হবে না অনুজ্জ্বল হবে সেটি নির্ভর করবে তাদের পথ পার্থক্যের উপর। সেটি নির্ভর করবে কার উপর? পথ পার্থক্যের উপর। পথ পার্থক্যের উপর তারা নির্ভর করবে সেটা উজ্জ্বল না সেটা অনুজ্জ্বল। তাহলে আমরা দেখে নেব যে ধরা যাক বলে যেটুকু বললাম ছবিতে যেটুকু আছে সেটুকু ইউজ করবে। যদি ছায়ার বই দেখতে যাও তাহলে 4 পাতা লিখতে হবে, তারপরেও ঠিক হবে না নোটসটা। তাহলে আমরা এই পথ পার্থক্য কি করে বের করব? তাহলে প্রথমে আমাকে বিপি বের করতে হবে, বিপি থেকে আমাকে এপিটাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে অতএব বিপি সমান কত দেখো, তাহলে বিপি সমান আমরা লিখতে পারি, বা প্রথমে আমি বিপি এখান থেকে দেখো আমি একটা লাইন করলাম যে ত্রিভুজ সম্পর্কে আমার একটু নলেজ লাগবে এখানে, যেটুকু তোমরা জেনে এসছো। আমি এখান থেকে একটা করলাম কি ডট লাইন দিলাম, ডট লাইন দিলাম। আচ্ছা দেখো এই দুটোর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় 2D হয়, তাহলে এদের মধ্যবিন্দু আমি নিলাম, এটাকে ও নিলাম, ধরে নাও মধ্যবিন্দুটা ও দিলাম। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে ডি, আর এইটুকু ডিস্টেন্স কত হবে ডি। আবার দেখো মধ্যবিন্দু থেকে আমি এখানে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এইটুকু ডিস্টেন্স যদি ডি হয় তাহলে এইটুকু ডিস্টেন্স কতটুকু ডি হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স ডি, এগুলো আমি এক্সট্রা অঙ্কন করলাম। এবার তুমি দেখো যে আমি বিপি কি করে বের করব। তাহলে তুমি মনে মনে দেখো যে বিপি এটা নাম একটা দিয়ে দিচ্ছি আমি, ধরে নাও এন দিয়ে দিলাম। তাহলে বিপিএন একটা ত্রিভুজ হয়েছে না হয়নি? দেখো অঙ্কিত ত্রিভুজ যেটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটার নাম কি সমকোণ। তাহলে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি করতে পারি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি একবারে করলাম বিপি তার স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তুমি যে কোনটাকে লম্ব নিতে পারো। আমি ধরে নিলাম এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এইটুকুটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব স্কোয়ার মানে কি ডি স্কোয়ার প্লাস ভূমিটা কতটুকু দেখো তো, এখান থেকে এইটুকু মানে কি বুঝাই, এখান থেকে এইটুকু মানে আমরা বুঝাই এখান থেকে এইটুকু প্লাস এখান থেকে। তাহলে আমি ধরে নিলাম যে এইটুকুর দূরত্ব হচ্ছে এক্স, এইটুকু কত এক্স, তাহলে টোটালটুকু কত এক্স প্লাস ডি। তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার, এটুকু পেলাম। একই রকম ভাবে তাহলে আবার যদি আমি মনে করি যে বিপি পেলাম, তাহলে বিপি স্কোয়ার মান পেয়েছি থাক। এখন তাহলে এপি স্কোয়ারের মান কত হবে, আবার আমি যদি দেখি এপি স্কোয়ার, এপি তার স্কোয়ার সমানই তাহলে কত, আমি এখান থেকে আরেকটা লাইন ড্র করলাম, এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম, ধরে নাও তাহলে এইটুকু যদি ডি হয় তাহলে এইটুকু আবার কত ডি হয়ে গেল। তাহলে আমাদের ক্ষেত্রে দেখো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এটাকে আমি নাম দিচ্ছি এন ড্যাশ। দেখো এই যে এখানে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ না, এটা তাহলে তুমি লম্ব মনে করো, তাহলে এটাকে তুমি মনে করো কি তাহলে ভূমি। তাহলে ত্রিভুজ যদি আমরা ত্রিভুজ অ্যাড করি করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। ত্রিভুজ এ এন ড্যাশ পি, ত্রিভুজ এ এন ড্যাশ পি এর ক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে এর ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এপি স্কোয়ার, এপি তার স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, লম্বটা তো ডি, ডি স্কোয়ার প্লাস ওইটুকু কত হবে বলো এক্স মাইনাস ডি, তাহলে হচ্ছে এক্স মাইনাস ডি তার তাহলে কত হচ্ছে স্কোয়ার। আমাদের পথ পার্থক্য কোনটা বলেছি আমরা, বিপি মাইনাস এপি, এটা তো পথ পার্থক্য। বিপি মাইনাস এপি যদি আমাকে এখন বের করতে হয় তাহলে আমি এটা মাইনাস এটা করলে তো হয়ে যায়। তাহলে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। 1 মাইনাস 2 দেখো 1 মাইনাস 2 করে পাই, তাহলে 1 মাইনাস 2 করলে আমরা কি পাবো দেখো বিপি তার স্কোয়ার মাইনাস এবি তার স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস অফ এক্স প্লাস ডি তার স্কোয়ার মাইনাস অফ ডি স্কোয়ার মাইনাস তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ডি তার স্কোয়ার। দেখো ডি স্কোয়ার চলে গেল, এটার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে বিপি প্লাস অফ
এপি ইন্টু বিপি মাইনাস অফ তাহলে কত হচ্ছে এপি সমানই তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটা কার সূত্র বলো তো? 4xd মানে 4ab এর সূত্র। তাহলে আমাদের আসছে আলটিমেটলি যে জায়গাটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিপি প্লাস এপি, আমি একবার একটা লাইন জাম্প করছি, দেখো আমাকে লাগবে এইটুকুর মান কত পার্থক্য। তাহলে বিপি মাইনাস এপি, বিপি মাইনাস এপি ইকুয়ালস টু 4xd ডিভাইডেড বাই বিপি প্লাস অফ এপি। তোমরা ভালো করে দেখবে কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বলপটি এই যে বিপিটা, এই যে বিপির মান, এই যে বিপি টুকু আর এই যে এপি টুকু, আমি যখন লাইট দিয়েছিলাম, লাইট দেওয়ার পর কেন্দ্রীয় উজ্জ্বলপটি থেকে পরবর্তী একটা উজ্জ্বলপটির দূরত্ব কি খুব বেশি ছিল? দূরত্ব তো খুবই কম ছিল। তার মানে এই যে কেন্দ্রীয় উজ্জ্বলপটি থেকে এই পটিটা উজ্জ্বলই হোক বা অন্ধকারই হোক, এখন তো আমরা বলতে পারবো না উজ্জ্বল না অন্ধকার, কিন্তু এই পয়েন্টটার দূরত্ব কি ছিল? খুবই কম ছিল। কারণ আমরা দেখেছি ঝালর তৈরি করতে গিয়ে ঝালরের ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে একটা অন্ধকারই হোক বা একটা উজ্জ্বলই হোক, তার মধ্যবর্তী ডিস্টেন্সটা এতই নগণ্য, যদি খুবই নগণ্য হয় তাহলে এই এপি আর বিপি এর দূরত্বটা প্রায় কি হবে? সেমই হবে, প্রায় সমান হবে। তাহলে আমরা এপি আর বিপি কে কি লিখতে পারি? তাহলে এপি প্রায় তাহলে কি হবে? বিপির সাথে সমান হবে। তাহলে 4xd ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 2 ইন্টু এপি। এবং তুমি দেখো 2 ইন্টু এপি আর বিপি যাই হোক না কেন, টোটাল যদি ছিদ্র থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে এপি আর বিপির মানটাও কি হবে? ডি হবে। কারণ কেন্দ্রীয় চরম বিন্দু থেকে ধরো এটা, আর উজ্জ্বলটা তো এখানেই তৈরি হয়েছে, এরকমই তো, খুব তো বেশি দূরত্ব ছিল না, উজ্জ্বলটা খুবই কাছে তৈরি হয়েছিল, বা অন্ধকারটাই হোক সেটা খুবই কাছে তৈরি হয়েছিল। তাহলে এই রেখা আর এই রেখার মধ্যে ডিস্টেন্স খুব একটা হবে কি? খুবই ডিস্টেন্স কম হবে, নগণ্য। তার জন্য আমরা এপিটাকে অ্যাপ্রক্সিমেটলি, তাহলে বিপি ইকুয়ালস টু এপি ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারি? ডি। তাহলে এর মানটা কত আসছে? 4xd ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। এটা আমরা পেলাম। এবার তুমি দেখো কাটাকাটি করলে আমরা কি পাবো? 2xd ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে? ডি, এই বিপি মাইনাস এপির মান। তাহলে এই বিপি মাইনাস এপিটা পথ পার্থক্য, সেটাকে আমরা ডেল দিয়ে চিহ্নিত করি। 2xd বাই ক্যাপিটাল ডি, আমরা পথ পার্থক্যকে কি দিয়েছিলাম? ডেল দিয়েছিলাম। তাহলে ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে 2xd ডিভাইডেড বাই, এই সূত্রটা ম্যাথ করতে গিয়ে কখনো কোনো কোনো জায়গায় হেল্প করতে পারে। তোমাকে যদি বলে যে ব্যতিচার ঝালরের ক্ষেত্রে দুটি তরঙ্গের পথ পার্থক্য কত, তাহলে তুমি বলবে 2xd বাই ক্যাপিটাল ডি। এবং যদি তুমি সূত্র ভুলে যাও তাহলে প্রমাণটা মাথায় থাকলে প্রমাণটা রাফলি করে নিতে পারবে। যেহেতু তোমাদের সেকেন্ড সেমে অনেকটা সময় থাকছে, 2 ঘন্টা সময় রয়েছে ম্যাক্সিমাম সময়, এগুলো সূত্র অনেক কেউ ভুলে যায়, কিন্তু ভুলে গেলে সময় দিয়ে করে নিও। তাহলে ডেল ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2xd বাই ডি। এখন প্রশ্ন হচ্ছে এটা টোটাল পথ পার্থক্য, এই পথ পার্থক্যের দরুন এই পয়েন্টটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে সেটা তো জানি না। তাহলে উজ্জ্বলের শর্ত লাগাবো আর একবার অন্ধকারের শর্ত লাগাবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে পি পয়েন্টটা যদি এনতম উজ্জ্বল বিন্দু হয়, এনতম, যদি এটা উজ্জ্বল হয় কততম? এনতম, তার মধ্যে আরো উজ্জ্বল ছিল 1 2 3 4 করতে 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 করে এনতম উজ্জ্বল বিন্দু যদি হয়, তাহলে পি পয়েন্টটি যদি, পি বিন্দুটি এনতম উজ্জ্বল বিন্দু হয়, এনতম উজ্জ্বল বিন্দু হয়, তবে উজ্জ্বল বিন্দু শর্ত কি বলতো? উজ্জ্বল পরির শর্ত কি? উজ্জ্বল বিন্দু হলে পথ পার্থক্য সমান আমরা কত জানি? ডেল ইজ ইকুয়াল টু পথ পার্থক্য 2n ইন্টু ল্যামডা বাই 2। উজ্জ্বলের শর্ত ছিল না ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, অযুগ্ম হলে কি? অন্ধকার। তাহলে এটা হচ্ছে, তাহলে কাটাকাটি করে কত টিকবে বলতো? n ল্যামডা। আর পথ পার্থক্য আমাদের ক্যালকুলেশন কত দিয়েছে? এত। তাহলে আমি লিখতে পারি এনতম উজ্জ্বল বিন্দুর জন্য এখানে এক্স যে দূরত্ব সেটা xn হয়ে যাবে, একটার জন্য x, দুটোর জন্য x2, তিনটের জন্য কত? x3। তাহলে এনতমর জন্য কত হবে? xn। আমরা তো আগে বলিনি এটা কততম, পরে আমরা শর্ত জুড়ে দিলাম যে এটা যদি এনতম উজ্জ্বল বিন্দু হয় তাহলে তার দূরত্বটা কত হবে? xn। তাহলে এর ক্ষেত্রে এনতম উজ্জ্বল বিন্দুর শর্তটা কি? ডেল ইজ ইকুয়াল টু 2n ইন্টু ল্যামডা বাই 2 মানে n ল্যামডা। তাহলে অতএব বা এখন বা শর্তানুসারে যেটা লিখতে পারো, শর্তানুসারে তাহলে আমরা দেখতে পাচ্ছি
2xn ইন্টু ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি ইকুয়ালস টু এন ল্যামডা। বুঝতে পারলে না পারলে না? এই যে এন এর ইকুয়েশনটা লাগিয়েছি, মানে এটা হলো এন তম উজ্জ্বল বিন্দু গঠনের ক্ষেত্রে পথ পার্থক্যের ইকুয়েশন আমরা গতদিন করে এসেছিলাম। আর এটা হচ্ছে কি নর্মাল পথ পার্থক্যের ইকুয়েশন করলাম। যদি এন তম উজ্জ্বল বিন্দু হয় এই পি বিন্দুটা যদি এন তম হয় তাহলে এক্সটা কি হয়ে যাবে এক্সএন, তাহলে 2 ইন্টু এক্সএন ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি সমান তাহলে কত হচ্ছে এন ল্যামডা। এই এক্সএনটা কে এন তম উজ্জ্বল বিন্দুর পথ দূরত্ব। তাহলে এক্সএন ইকুয়ালস টু কত আসবে দেখো তো, xn equals to dn lambda divided by তাহলে কত 2d। এই ইকুয়েশনগুলোকে একটু মাথায় রাখতে হবে যে xn equals to dn lambda by 2d, যেখানে xnটা কে, xnটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে n তম উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যেখানে xn সমান যেখানে xn equals to কেন্দ্রীয় চরম বিন্দু থেকে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে n তম উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে xn এর মান। তোমাকে বলবে যে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব বের করো, সবকিছু মান দিয়ে দেবে, তাহলে তুমি করবে কি xn ইকুয়ালস টু হচ্ছে dn lambda বাই 2d। এবার তোমাকে যদি বলা হয় যে পথ পার্থক্য কত, তোমাকে n তম বলেনি, তখন ইকুয়েশনটা কি হবে 2x d বাই d। তবে এই ইকুয়েশন খুবই কম ব্যবহার করে, খুবই কম ব্যবহার করে, পরীক্ষায় আসেনি, রিয়ান মার্টিনে দিচ্ছে সেই জন্য মেনলি এটা কাজে লাগে। আরো এর চাইতে যেটা বাইরে কাজে লাগে সেটা আমরা দেখছি। দেখো তাহলে n তম উজ্জ্বল বিন্দু পেলে তুমি। এবার আমি যদি মনে করি যেটা তোমাদের ছায়ার বই করবে যে প্রসেসে, আমি সেই প্রসেসে যাচ্ছি না, আমি ধরলাম এটা n তম না হয়ে যদি প্রথম উজ্জ্বল বিন্দু হয় কেন্দ্রের পরে প্রথম উজ্জ্বল বিন্দু, তাহলে n ইকুয়ালস টু 1 মানে কি প্রথম উজ্জ্বল বিন্দু, n ইকুয়ালস টু 1 মানে প্রথম উজ্জ্বল বিন্দু। যদি এটা প্রথম উজ্জ্বল বিন্দু হয় তাহলে x1 সমান কত d lambda বাই 2d। প্রথম উজ্জ্বল বিন্দু পেলাম। এবার প্রথমের পরে আরেকটা উজ্জ্বল বিন্দু হলে x এর মান n এর মান কত হবে 2, তাহলে n ইকুয়ালস টু 2 হলে কত হবে, তাহলে n ইকুয়ালস টু 2 বা দ্বিতীয় উজ্জ্বল বিন্দু, যদি দ্বিতীয় উজ্জ্বল বিন্দু হয় তাহলে দ্বিতীয় উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে x2 সমান তাহলে কত হচ্ছে d lambda বাই d আসবে না 2d আসবে, উপরে 2 আছে তাই তো, হ্যাঁ, তাহলে এটুকু আমরা পেলাম। তাহলে দ্বিতীয় উজ্জ্বল বিন্দুর জন্য এটা আমরা পেলাম। এখন আমি যদি একটু ক্যালকুলেশন সুবিধা করার জন্য আমি 2টাকে রেখে দিলাম, মানে আরেকটু ক্যালকুলেশনটা সুবিধা করবো তার জন্য, তাহলে আমি কি করলাম 2d lambda বাই কত করলাম 2d। এবার তুমি দেখো তাহলে একটা উজ্জ্বল বিন্দু, মনে করো কেন্দ্রীয় চরমের পরে একটা উজ্জ্বল, তারপরে অন্ধকার থাকবে, তারপর আবার কি থাকবে উজ্জ্বল থাকবে। আমি তো বলেছি পরপর দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি পটিপ্রস্থ। তাহলে আমি বলতে পারি যে x2 মাইনাস x1, এটা তো পটিপ্রস্থ। তাহলে অতএব পটিপ্রস্থ তাহলে কত হবে x2 মাইনাস x1, দূরেরটা থেকে কাছেরটা বাদ দিতে হয়। তাহলে x2 মাইনাস x1 দেখো তো কি কমন পাচ্ছ, 1/2d কমন আসছে না, 1/2d কমন আসছে তো, দেখো x2 মাইনাস x1 করলে পরে থাকছে কত 2d ল্যামডা মাইনাস তাহলে কত d ল্যামডা। দুটো d ল্যামডা থেকে একটা d ল্যামডা বাদ দিলে কত থাকবে, হ্যাঁ একটা d ল্যামডা, তাহলে d ল্যামডা ডিভাইডেড বাই তাহলে কত 2d। এটা হচ্ছে পটিপ্রস্থ, তাকে আমরা কি প্রস্থকে আমরা কি দিয়ে চিহ্নিত করলাম y দিয়ে। পটিপ্রস্থটার নামই হচ্ছে ঝালর প্রস্থ, এর নামই হচ্ছে পটিবেদ। তাহলে পটিবেদের ইকুয়েশন কত y ইকুয়ালস টু d ল্যামডা বাই 2d, যেখানে পুরো 2dটা হচ্ছে ছিদ্রের দূরত্ব। তোমাকে যদি কোশ্চেনে ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে 0.5 mm, তার মানে তুমি শুধু d এর মান কিন্তু বসাবে না ওখানে, ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব মানে পুরো কার মান 2d এর মান। ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে পুরো 2d এর মান। আমরা কেন d নিলাম না ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, d নিতে গেলে এখানে d/2 করতে হতো, এখানে d/2 করতে হতো। আমরা জানি পৃথিবীতে ক্যালকুলেশনের সবচাইতে সোজা ক্যালকুলেশন হচ্ছে যোগ, তার চাইতে হার্ড হচ্ছে বিয়োগ। যোগ বিয়োগের মধ্যে বিয়োগটা ভারী, কিন্তু গুণ ভাগের মধ্যে আবার ভাগটা জটিল,
গুণটা কিন্তু সহজ, কিন্তু এখানে যখন ভাগ নিব ক্যালকুলেশন করতে গিয়ে সূত্রতে কিন্তু আমাদের ভুল আসার সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা একটা জোড় গুণিতক নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেক করে আমরা ক্যালকুলেশন নামানোর জন্য। তোমাকে এটাকে মনে রাখতে হবে সবসময় যে পটিপ্রস্থ বা ঝালর প্রস্থের ইকুয়েশন বা বেদের রাশিমালা কি, তাহলে y ইকুয়ালস টু ডি ল্যামডা বাই 2d। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা এই যে ঝালর প্রস্থের মান পেলাম পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তার মানে কি আমাদের পরপর দুটি অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেম আসা উচিত, সেটাকে আমরা দেখিয়ে দেবো। মেন দেখো আমাদের টোটাল পথ পার্থক্য কোনটা, এটা। এখন যদি বলি যে এই পি বিন্দুটা এনতম অন্ধকার বিন্দু হয়, পি বিন্দুটা এনতম অন্ধকার, তাহলে শর্ত নাম্বার 2 আমরা দেখাচ্ছি, দেখো শর্ত নাম্বার 2, যদি আমাদের এনতম অন্ধকার বিন্দু হয়, যদি পি বিন্দুটি এনতম অন্ধকার বিন্দু হয়, তাহলে অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্যের ইকুয়েশন কি ছিল, ডেল ইকুয়ালস টু, দেখো ডেল ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই, এটা ছিল না এনতম অন্ধকার বিন্দুর জন্য। তাহলে এনতম অন্ধকার বিন্দুর জন্য এই পথ পার্থক্যটা কত হবে, 2xn ইন্টু ডি বাই ডি, এটাই তো। যদি এটা এনতম হয় তাহলে এটা কার সাথে শর্তে সমান হবে, এর সাথে। যদি এটা উজ্জ্বল হয় তাহলে কার সাথে সমান করলাম, এর সাথে। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে, দেখো শর্তানুসারে তাহলে 2xn ইন্টু ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, বুঝতে না পারলে বলবে 2n প্লাস 1 ইন্টু তাহলে কত ল্যামডা বাই 2। এখান থেকে xn এর মানটা বের করবো, দেখো আমি xn সমান তাহলে কত লিখতে পারি, দেখো তো ডি বাই 2d, 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 লেখা যায় এইটুকু, কোনো অসুবিধা নেই। এবার আমি মনে করছি এটা n তমর জন্য পেলাম, যদি প্রথম অন্ধকার হয় একই রকম বের করো, তাহলে ফার্স্ট অন্ধকার তার জন্য n এর মান কত 1, তাহলে x1 সমান তাহলে কত বলো, ডি বাই 2d, তাহলে 3 ল্যামডা বাই 2। যদি সেকেন্ড হয়, সেকেন্ড অন্ধকারের জন্য n ইকুয়ালস টু কত 2, তাহলে x2 সমান তাহলে কত, তাহলে 2 হলে তাহলে 5 ল্যামডা বাই 2 হবে, তাহলে ডি বাই 2d তাহলে 5 ল্যামডা বাই 2। পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, তাহলে একবারে করে দিলাম y ইকুয়ালস টু x2 মাইনাস x1। পরপর দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বটাকেও বলা হয় পরিপ্রস্থ, পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি পরিপ্রস্থ। তাহলে y ইকুয়ালস টু বলো ডি বাই 2d কমন আসছে, ডি বাই 2d, ভিতরে কে পড়ে থাকছে দেখো তো 5 ল্যামডা বাই 2 মাইনাস 3 ল্যামডা বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি বাই 2d, আর এখানে দেখো লসাগু করলে তুমি কত পাবে 2 ল্যামডা বাই 2, তাহলে আমাদের আসবে কত 2 ল্যামডা বাই 2, তাহলে 2 কেটে গেল, ডি ল্যামডা বাই তাহলে কত 2d। আমরা দেখেছি বাড়িতে যে ঝাঁঝর আমরা ব্যবহার করি তার প্রত্যেকটা ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব সর্বদা কি থাকে, সেম থাকে। আমরা জানি পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার পটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পটিপ্রস্থ। আমরা প্রমাণও করলাম যে পরপর দুটি উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা পটিপ্রস্থের মান যা আছে, পরপর দুটি অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা পটিপ্রস্থের মানটা কি আছে, তাই আছে। কোয়েশ্চেন কি আছে দেখো, কোয়েশ্চেন ওরা বলেছিল ঝালর প্রস্থের রাশিমালা নির্ণয় করো, তার মানে তুমি এখান থেকে দেখিয়ে দিলে কোনো অসুবিধা নেই। আমরা দুটো ক্ষেত্রে দেখালাম যে দুটো ক্ষেত্রে ঝালর প্রস্থের মান কি আসবে, সেম আসবে। ঝালর প্রস্থের ইকুয়েশন এটা থেকে ম্যাথ আসবে, এটা থেকে কোয়েশ্চেন আসবে। ঝালর প্রস্থের রাশিমালা কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ ডি ল্যামডা বাই 2d, যেখানে ডিটা হচ্ছে পর্দা ও ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, ল্যামডাটা হচ্ছে যে আলো যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য, এবং ডি 2dটার মানটা কি, ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব। আর এইগুলোকে আলতোভাবে মাথায় রাখবে, প্রয়োজন পড়লে কোনোভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই দুটো জায়গা, বাকি দরকার নেই। এই xn ইকুয়ালস টু হচ্ছে dn ল্যামডা বাই 2d, এটা কি এনতম উজ্জ্বল কোটি এর মধ্যবর্তী দূরত্ব। যদি অন্ধকার হয় তাহলে অন্ধকারের শর্তের সাথে মিলাবো, যদি উজ্জ্বল হয় তাহলে উজ্জ্বলের সাথে মিলিয়ে আমরা কাজ করব। এবার এই কোয়েশ্চন থেকে ম্যাথ আসবে। এর আগে যেটা শিখেছি i ইকুয়ালস টু i নট cos স্কয়ার ফাই থেকে আসবে, আর একটা পরে আছে সেটাকে আসার চান্স খুবই কম, মাত্র এই দুটো জায়গা হার্ডলি। একটা সূত্র এটা, আর i ইকুয়ালস টু i নট cos স্কয়ার ফাই, এইটুকু।
দেখো তাহলে এইটুকু জায়গা ঝালর প্রস্থের ইকুয়েশন তোমাকে দিলে, এখান থেকে তুমি শেষ করে দিলে। তোমাকে যদি কোয়েশ্চেনে বলে তুমি দেখাও যে পরপর দুটি উজ্জ্বল এবং পরপর দুটি অন্ধকার এর মধ্যবর্তী দূরত্ব বা ঝালর প্রস্থের মান সর্বদাই সমান, তখন তোমাকে এটা এটা তার সাথে ওকে ঝালর প্রস্থ চাইলে এখান থেকে শেষ সমান প্রমাণ করতে বললে অত না না 3 মার্ক থাকে, এইটুকু করবে তো তুমি। দেখো আমরা লাস্টে যে জায়গা y ইকুয়ালস টু ডি ল্যামডা বাই 2d, এটা কার মান বললাম? ঝালর প্রস্থ। ঝালর প্রস্থ বা ঝালরের বেদ। ঝালরের বেদ বলতে পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকারের দূরত্বকে বলা হয় ঝালরের বেদ। জেনে রাখবা, সংজ্ঞাগুলো তোমরা লিখেও দিবা কিন্তু। পটিপ্রস্থ বা পটিবেদ বলতে কি বোঝায়? ওটাকে বলা হয় y এর মানটাই হলো পটিপ্রস্থ। পটিপ্রস্থ বা যেটাকে আমরা বলি ঝালর বেদ। ঝালর বেদ, ঝালর বেদ বা এর আরেকটা নাম হচ্ছে পটিবেদ। পটিবেদ। তাহলে এটা কাকে বলে? পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পটিবেদ। ব্যাস, ডিরেক্টলি এই সংজ্ঞাটাই হচ্ছে আমাদের রেখে রেখে দেবা যে পটিবেদ পরপর দুটি উজ্জ্বল বিন্দু বা পরপর দুটি অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পটিবেদ। তাহলে দেখো y ইকুয়ালস টু ডি ল্যামডা বাই 2d। পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনে কাট অফ জায়গাগুলোতে 1 এর জায়গাগুলোতে 2+1 এই সমস্ত জায়গাতে সেটিং করে। ঝালর প্রস্থের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? 2dটা কি বলতো? মানে সুসংগত আলোক উৎস বা ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব। ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব যত কমবে ঝালর প্রস্থের মান তত কি হবে? আমরা দেখলাম না ছবিতে, ছিদ্র যত কম করব ঝালর প্রস্থ তত বেশি হবে। আর যদি ছিদ্র বড় করে দিই একসাথে ধীরে ধীরে ঝালর প্রস্থ পাবো না এমন একটা সময়। তারপর আমরা দেখলাম ডিটাকে পর্দা আর ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব। পর্দা আর ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে ঝালর প্রস্থের মানটা তত কি হবে? তোমরা দেখলে কেন্দ্রীয় উজ্জ্বল পরিধি থেকে ডিসটেন্স গুলো কেমন হয়েছে। তারপরে বলছে ল্যামডা, যার যত বেশি হবে তার জন্য ঝালর প্রস্থ তত সুন্দর বেশি হবে। আমরা লাল আলোর জন্য সবচেয়ে কি পাবো? বেশি পাবো, অন্যান্য আলোতে দেখতে পাবো না। আমরা যদি নীল আলোতে মারি খুবই কম দেখতে পাবো, ভায়োলেটে মারলে আরো কম দেখতে পাবো, ঝালর প্রস্থ গঠিত হবে না। সবচাইতে ঝালর প্রস্থ কোন আলোতে বেশি হয়? আমরা কোন আলোতে করেছিলাম? লাল আলোতে। তাহলে বলছে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে 1 মার্কের জন্য, এগুলোকে মাথায় রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্য যার যত বেশি তার জন্য ঝালর প্রস্থ তত সুন্দর বা তত বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার ঝালর প্রস্থ কম। 2d এর মান যত কমবে মানে ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত কমবে y এর মান তত বাড়বে, এবং পর্দা ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে তার ক্ষেত্রে কি হবে? ঝালর প্রস্থের মান তত বাড়বে। তুমি একবার দেখিয়ে দাও চেষ্টা একটু করে, পারবে তো? মেরে ট্রাই করো, বাল্বটা বন্ধ করো, হাত স্থির করে মারবে, এখানে মারো, একবারে ছিদ্রের মিডিলে মারার চেষ্টা করবে, বডির দিকে মারো, সুন্দর হচ্ছে। এই জায়গাটাতে মারো, এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এটা হলো কেন্দ্রীয়, নড়াবে না কিন্তু, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। কেন্দ্রীয় চরম বিন্দুটা দেখো বড় হয়েছে না কম হয়েছে? আমাদের বললো কি পর্দা আর এর মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে তার ক্ষেত্রে এইগুলোর মান তত কি হবে? ঝালর প্রস্থ তুমি দেখো, এই যে একটা আলো দেখতে পাচ্ছ, তারপর আরেকটা আলো, মধ্যবর্তী ডিস্টেন্স আমি এখানে দাগ দিয়ে রাখলাম, নড়াচ্ছ না, একটু ধরে থাকো, আচ্ছা হাত নড়বে না স্বাভাবিক। এই যে ঝালর প্রস্থের মান কতটুকু আমি দাগ দিয়েছি কিন্তু, তার মানে একটা আলো থেকে আরেকটা আলোর মধ্যবর্তী দূরত্ব আমি এতটুকু পেলাম। কার জন্য পেলাম এটা? যখন পর্দা আর বস্তুর মধ্যবর্তী পর্দা ও উৎসের মধ্যবর্তী দূরত্ব যখন অনেক বেড়ে গেল। এবার আমাকে দাও, এবার দেখবে যখন আমি কাছে নিয়ে আসবো তাহলে কত কমবে। কাছে নিয়ে আসলে দেখবে যে কতটুকু কমে যাচ্ছে। এই ঝালর প্রস্থের মান তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? আচ্ছা দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও, এদিক থেকে আমি ছিদ্র বুঝতে পারবো না, একটা সমস্যা আছে, তোমাদেরকে এখান থেকে দেখানো মুশকিল। তোমরা ওখান থেকে মারতে পারবে নিচ থেকেও? দেখো তো, কাছ থেকে মারা চাই না, মারার চেষ্টা করো। কি আছে, হাতটাকে স্থির করে একটু মারবে এখানে, ধরো, দেখতে পাচ্ছ না? আচ্ছা দেখো, উপরে মারবে, বডি উপরে উপরে, এই যে দেখো সুন্দর পেরেছো। এই যে ঝালর প্রস্থগুলো দেখো কত ছোট হয়ে গেছে। আমি এখানেও একটা দাগ দিয়ে রাখলাম, একটু এই সাইডে মারো, এই সাইডের দিকে, এইদিকে মারো। তুমি তুমি ছিদ্র দিয়ে বোর্ডকে লক্ষ্য করবে, হ্যাঁ সুন্দর হয়েছে। আর একটু কাছে মারো, লাইটটাকে একটু কাছে করো, জায়গাটা পরিষ্কার হবে। লাইটটা একটু হাত স্থির করো, হাত স্থির করো, আমি দাগ দিচ্ছি। আচ্ছা দাঁড়াও,
ব্যাস দিয়ে দাও, জ্বালিয়ে দাও এবার। দেখো দেখো, তাহলে তোমরা দেখতে পেলে যে যখন এটা দূরে ছিল ঝালর প্রস্থ কতটুকু ছিল দেখেছো, আর যখন কাছে আসলো ঝালর প্রস্থ, তাহলে আমাদের ইকুয়েশন ঠিক আছে তো আশা করি। তাহলে এটাই তো ফিজিক্স, যেটা বাস্তব সেটা তার প্রমাণ। তো চলো নেক্সট আমরা এরপরে যেটা কাজ করব, আমরা দেখতে পেলাম যে পর্দা ও বস্তুর উৎসের মধ্যবর্তী দূরত্ব যত বাড়ছে ঝালর প্রস্থগুলো তত, আর ঝালর প্রস্থ যত বাড়ছে কেন্দ্রীয় চরমবিন্দু বেদে তত বেড়ে যাচ্ছে। এবার আমরা যাবো যে কৌণিক বেদের ইকুয়েশন। চলো, কৌণিক বেদ, কৌণিক বেদ বলতে কি বোঝায়? ঝালর প্রস্থের যে কৌণিক বেদ, পয়েন্ট করবে ঝালর প্রস্থের কৌণিক বেদ। ঝালর প্রস্থের কৌণিক বেদ দেখো, ঝালর প্রস্থের কৌণিক বেদ বলতে কি বোঝায়? তাহলে এখন তোমরাকে প্রশ্ন হচ্ছে ঝালর প্রস্থ কাকে বলে আগে? তাহলে পরপর দুটি উজ্জ্বল বিন্দু এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তাহলে ঝালর প্রস্থ। এখন তার কৌণিক বেদ বলতে পরপর দুটি উজ্জ্বল বিন্দু যতটা কোণ করে অবস্থান করেছে সেটাকে বলা হয় কৌণিক বেদ। সুসঙ্গত উৎস আছে না নেই? এই সুসঙ্গত উৎসে বা ছিদ্র দুটিতে পরপর দুটি উজ্জ্বল বিন্দু, মানে ধরে নাও সাপোজ এখানে একটা উজ্জ্বল পেয়েছো তুমি, ধরে নাও, আর আরেকটা উজ্জ্বল এখানে পেয়েছো, তার মিডিল অন্ধকার আছে, এইটুকু হচ্ছে অন্ধকার। তো এই দুটো উজ্জ্বল বিন্দু যে কোণটা করবে এখানে, সেই কোণটাকে বলা হয় কি? ঝালর প্রস্থের কৌণিক বেদ। আমি ধরলাম এখানে যেটা পি বিন্দু ছিল সেটা এন-তম উজ্জ্বল বিন্দু যদি হয়, তাহলে পরপর দুটি উজ্জ্বল বিন্দুর জন্য কৌণিক বেদ যা হবে পরপর দুটি অন্ধকারের জন্য কি হবে? সেমই হবে। তাহলে আমি কৌণিক বেদ বা পি বিন্দুটি যদি এন-তম উজ্জ্বল বিন্দু হয়, কততম? এন-তম উজ্জ্বল বিন্দুর জন্য বা এন-তম বিন্দুর জন্য, এন-তম বিন্দুর জন্য কৌণিক বেদ, কৌণিক বেদ সেটাকে আমি বললাম কত? থিটা এন। কত বললাম? থিটা এন। তাহলে থিটা এন সমান কত আমরা জানি। দেখো, একটা কৌণিক বেদ মানে একটা উজ্জ্বল বিন্দু যদি হতো তাহলে তার জন্য থিটা হতো, দুটোর জন্য থিটা 2, তিনটের জন্য থিটা 3, এন তমর জন্য তাহলে কত হচ্ছে? থিটা এন। আমরা ক্লাস 10 24 নম্বর চ্যাপ্টার ছিল পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ছিল এরকম গল্প। সেখানে আমাদের একটা সূত্র ছিল কোণ সমান বৃত্ত চাপ বাই ব্যাসার্ধ। মনে আছে না? ভুলে গেছি স্যার? তাহলে বৃত্ত চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চলো থিটা এন সমান কি হবে? সূত্র তো একই, বৃত্ত চাপ বাই ব্যাসার্ধ। এখন তুমি দেখো থিটা এন এর জন্য বৃত্ত চাপটা কতটুকু? এক্স এন। এক্সটা তখন কি হয়ে যাবে? এক্স এন। তাহলে আমি এখানে লিখলাম কত? এক্স এন ডিভাইডেড বাই ব্যাসার্ধ কতটুকু? এইটুকু, তাহলে ডি। তাহলে এক্স এন ডিভাইডেড বাই ডি, থিটা এন সমান এক্স এন ডিভাইডেড বাই ডি। এবার থিটা এন সমান আমরা এক্স এন এর মান কিছুক্ষণ আগে পেলাম ডি এন ল্যামডা ডিভাইডেড বাই 2d। তাহলে আমি লিখতে পারি ডি এন ল্যামডা ডিভাইডেড বাই কত? 2d ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে? ডি। তাহলে ডি এন ল্যামডা ডিভাইডেড বাই 2d ইন্টু ডি। ডি ক্যান্সেল আউট, পড়ে থাকলো আমাদের কত? তাহলে থিটা এন সমান এন ল্যামডা ডিভাইডেড বাই 2d, এটা পেলাম। এন-তম যদি আমাদের বিন্দু হয়, পি বিন্দুটা যদি এন-তম অবস্থানে থাকে, এখন প্রশ্ন হচ্ছে যদি প্রথম উজ্জ্বল বিন্দু হয় তাহলে কত হবে? n ইকুয়ালস টু 1 মানে প্রথম, আর আমি লিখছি না এখানে প্রথম, ফার্স্ট। তাহলে আমাদের থিটা 1 সমান তাহলে কত? ল্যামডা বাই 2d। যদি আমাদের n ইকুয়ালস টু 2 হয় তাহলে থিটা 2 ইকুয়ালস টু কত? তাহলে হচ্ছে 2 ল্যামডা বাই, ক্যালকুলেশন সুবিধার জন্য, বাই 2d। তাহলে অতএব কৌণিক বেদ বলতে ঝালর প্রস্থে মানে পরপর দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। তাহলে থিটা 2 মাইনাস থিটা 1, তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 সমানই তাহলে কি? ঝালর প্রস্থের কৌণিক বেদ। ঝালর প্রস্থের কৌণিক বেদ সংজ্ঞাটাও হয়ে গেল এখানে। তাহলে হচ্ছে 2 ল্যামডা বাই ডি 2d মাইনাস তাহলে কত হচ্ছে? ল্যামডা বাই 2d। তাহলে 1 বাই 2d কমন, 2 ল্যামডা থেকে একটা ল্যামডা বাদ গেলে ল্যামডা, তাহলে ল্যামডা বাই তাহলে কত? এটা হচ্ছে ঝালর প্রস্থের রাশিমালা। যদি শর্ট কোয়েশ্চেন কখনো দিয়ে দেয়, খুব কম দেয়, সরি কৌণিক বেদ, কৌণিক বেদের যে ইকুয়েশন, তাহলে ল্যামডা বাই তাহলে কত পেলাম?
2d। এখানেও আমরা দেখতে পাচ্ছি ল্যামডার মান যার যত বেশি তার জন্য কৌণিক বেদ তত কি হবে, বেশি হবে। আর যার জন্য ল্যামডার মান কম তার জন্য কৌণিক বেদ কম। ঝালর প্রস্থ যদি বাড়ে তাহলে কৌণিক বেদও বাড়বে, প্রস্থ কমলে কৌণিক বেদও কমবে। তাহলে কি কি ডিপেন্ড করে, কি কি বিষয়ের উপর তোমরা বলতে পারবে এই জায়গাটা। তাহলে তোমরা এটুকু টুকে নাও যে কৌণিক বেদ বলতে কি বোঝায়। তাহলে আমরা বলবো ব্যতিচার ঝালরে পরপর দুটি উজ্জ্বল বিন্দু এর মধ্যবর্তী কৌণিক দূরত্বকে বলা হয় কি, তাহলে ঝালর প্রস্থের কৌণিক। এই ছিদ্র দুটো খুবই কাছাকাছি থাকে না, বলেছিলাম ছিদ্র দুটি খুবই কাছাকাছি থাকে, এত কাছাকাছি তাদের মিডল ডিস্টেন্স প্রায় জিরোর কাছাকাছি এতটা থাকে। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এই জায়গাটা কি কেন্দ্রবিন্দু, দুটি ছিদ্রের মধ্যবর্তী পজিশন। তো বলছে এই যে পরপর দুটি উজ্জ্বল বিন্দু ছিদ্রের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই যে এটা ছিদ্রের কেন্দ্র না, তাহলে ধরে নাও একটা উজ্জ্বল বিন্দু মনে করো এখানে, আর একটা উজ্জ্বল বিন্দু ধরো এখানে, ধরে নাও আর একটা উজ্জ্বল বিন্দু এখানে। তাহলে এই দুটো পজিশন যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় কি, বুঝতে পেরেছো না? এখন যদি এদের মধ্যবর্তী দূরত্ব কমে যায় তাহলে কোণটার মান কি হবে, আর বেড়ে গেলে কি হবে, তাহলে কোন আলোর জন্য বাড়বে, লাল আলোর জন্য, অন্য আলোর জন্য কি হবে, কমে যাবে। এখান থেকে তোমাদের মিউ এর উপর ডিপেন্ড করে, তাহলে বলতে পারবে যে মিউ এর উপর বলো। তাহলে আমরা জানি যে মিউ ইকুয়ালস টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যার ল্যামডা বেশি তার মিউ কম। এগুলো কনসেপ্ট মাথায় রাখবে। তাহলে তোমরা কৌণিক বেদের রাশিমালাটা দাঁড়াও একটু। তাহলে আমরা দেখলাম যে কৌণিক বেদটা পেলাম। একই রকম ভাবে তোমরা যদি দেখতে চাও যে পরপর দুটি অন্ধকারের জন্য কি হবে, সেম ইকুয়েশনটাই হবে। আমাদের আর ওটুকু দেখানো দরকার নেই। তোমাকে কৌণিক বেদের রাশিমালা চাইলে তুমি এইটুকু বের করে রেখে দিবে, ল্যামডা বাই 2d। এবং মনে দেখো ছায়ারবের যে প্রথম কোশ্চেনটা এক্সাম্পলের 0.4 mm পারস্পরিক দূরত্বে অবস্থিত দুটি ঋজু ও সমান্তরাল রেখাছিদ্র, মানে ছিদ্র দুটো সোজা আছে, ঋজু মানে সোজা, সমান্তরাল আমরা জানি ছিদ্র দুটি সর্বদা প্যারালেলই থাকে, তাদের পারস্পরিক দূরত্ব কত বলেছে বলো তো, 0.4। এটা কার মান, 2d এর মান, এই তো হয়ে গেল। তাহলে 2d ইকুয়ালস টু হচ্ছে 0.4, এককটা কি বলেছে mm। তারপর ওরা বলেছে আলো উৎস দ্বারা উদ্ভাসিত করা হলো রেখাছিদ্র থেকে 40 সেমি দূরে, তাহলে ডি এর মান কত বলেছে, 40 সেন্টিমিটার। এককগুলো তোমরা কিন্তু সেম করবে অবশ্যই। এবং 0.5 mm প্রস্থের ব্যতিচার ঝালর গঠিত হয়, প্রস্থের ব্যতিচার ঝালর মানে কি ওয়াই, কত বলেছে 0.5 mm বলে দিয়েছে। তাহলে বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো বের করা যাবে না, একেবারে বের করা যাবে। কোন সূত্র, y ইকুয়ালস টু 2d। হয়ে গেল একটা অঙ্ক। এককগুলো সেম রাখবে, বাকি দরকার নেই। ওরা অ্যাংস্ট্রমে করেছে, তোমাকে অ্যাংস্ট্রমে যেতে হবে না, তুমি মিটারে রেখে দেবে। দ্বিতীয় কোশ্চেনটা খুবই ভালো, এই কোশ্চেনটা বোঝার দরকার আছে। দেখো ইয়াং এর ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায়, আর এই কোশ্চেন টাইপে এবছর পরীক্ষা আছে বলে আমার একটু একটু করে মনে হচ্ছে, কারণ রিয়ান মার্টিনে খুব ঘুরছে কোশ্চেনগুলো। ইয়াং এর ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় রেখাছিদ্র দুটির পারস্পরিক দূরত্ব, আগে যে ডাটাগুলো পাচ্ছে সেটা আমরা লিখে নেব। রেখাছিদ্রের পারস্পরিক দূরত্ব মানে 2d এর মানটা কত আমাদের দিয়েছে, 0.5 mm। তারপরে দেখো ওরা বলছে যে রেখাছিদ্রের তল থেকে পর্দার দূরত্ব ছিল 100 সেমি, মানে ডি এর মান 100 সেন্টিমিটার। তারপর ওরা বলছে দেখা গেল চতুর্থ উজ্জ্বল পটি থেকে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব হচ্ছে কত, তার মানে পটি দূরত্ব 2.945, পটি দূরত্ব 2.945 mm বলেছে। দেখো যেহেতু একটা সিএম বাকিগুলো এমএম, তাহলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ব্যবহৃত আলো, তুমি যে আলো ব্যবহার করেছো তার ওয়েভলেন্থটা কত। দেখো ওরা কিন্তু একটা শর্ত জুড়ে দিয়েছে, দ্বিতীয় অন্ধকার থেকে কত উজ্জ্বল বলেছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা জানি ওয়েভ যে আমরা আঁকবো, আমরা এখানে আঁকলাম ওয়েভগুলো, ধরে নাও এটা তো ওয়েভের সিস্টেম, অ্যাকচুয়ালি অনেকগুলো দিয়ে দিলাম আমার মন মতো দিলাম। এবার আমি এই জায়গাটাকে ভাগ করে দিলাম। দেখো তাহলে এটা কি কেন্দ্রীয় চরম নয়, চরম থেকে এবার গুনতে শুরু করো। এটা কি প্রথম অন্ধকার, কিভাবে গুনবা দেখো, এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার, তৃতীয় অন্ধকার, চতুর্থ অন্ধকার, পঞ্চম অন্ধকার। এটা তো কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় কখনো গুনতে পাবা না। কেন্দ্রীয় পরের প্রথম উজ্জ্বল, ফার্স্ট উজ্জ্বল, আমি এটাকে ও দিলাম মানে উজ্জ্বলের জন্য। এটা হচ্ছে কি সেকেন্ড উজ্জ্বল, থার্ড উজ্জ্বল, চতুর্থ উজ্জ্বল। বুঝতে পারছো, ওরা বলেছে কি চতুর্থ উজ্জ্বল থেকে দ্বিতীয় অন্ধকার পটি, তার মানে অ্যাকচুয়ালি বুঝায় প্রথম দ্বিতীয়, এখান থেকে চতুর্থ উজ্জ্বল মানে এখান থেকে শুরু,
এখান থেকে শুরু, চতুর্থ উজ্জ্বল কতটুকু দেখো, 1 নম্বর উজ্জ্বল, 2 নম্বর উজ্জ্বল, 3 নম্বর উজ্জ্বল, 4 নম্বর উজ্জ্বল, মানে এইটুকু দূরত্ব, এই যে এইটুকু দূরত্ব, এইটুকু জানতে চেয়েছিলাম। বুঝতে পেরেছো না পারোনি? এবার আমাদের একটা সূত্র জেনে রাখতে হবে, পটি দূরত্ব সমান, পটি দূরত্ব সমান একটা সূত্র হচ্ছে ঝালর প্রস্থ ইনটু ওয়েভলেন্থ, ওয়েভ দূরত্ব ইনটু কত, দেখো তুমি ভালো করে, এখান থেকে এইটুকু দূরত্ব কত বলো, ল্যামডার মান কত, 1। ওয়েভ দেখো, ওয়েভটাকে দেখলে বুঝতে পারবে, এখান থেকে এইটুকু কত, 1। তারপর যেখান থেকে যেটুকু তোমার নিতে বলেছে দেখো, এখান থেকে এগুলোকে দুটো প্রসেসে করা যায়, আর একটা প্রসেসে করা যায় সূত্র দিয়ে, অনেক বড় হবে, দরকার নেই। এরকম যে কোনো কোশ্চেন আসুক তুমি এভাবে গুনবে, এখান থেকে এইটুকু হলো 1, এখান থেকে এইটুকু হলো কত, 2, 1 আর 1, আবার এখান থেকে এইটুকু হাফ আছে দেখো, ফুল নেই কিন্তু, তাহলে কত হচ্ছে, 2 পয়েন্ট, এটা হচ্ছে ওয়েভ লেন্থ। তার মানে পটি দূরত্বটা কত আছে, ঝালর প্রস্থের 2.5 গুণ, কারণ এগুলো তো ঝালর প্রস্থ, এগুলো কি ঝালর প্রস্থ, ঝালর প্রস্থের কত গুণ হয়ে আছে, 2.5 গুণ, তাহলে ওয়াই ইন্টু তাহলে কত হচ্ছে বলো তো, 2.5। পটি দূরত্বের মান কত বলেছে, 2.945, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত বলো তো, 2.945 ডিভাইডেড বাই 2 পয়েন্ট, অবশ্যই এককগুলো খেয়াল রাখবে কিন্তু, এখানে ওয়াই এর এককটা তুমি কি পাবে, পটি দূরত্বের যা একক বসেছে সেটা পাবে, কিন্তু এটা এমএম এ আসবে, এই খেয়ালগুলো রাখবে না, স্টুডেন্ট কিন্তু ভুল করে। এমএম এ পেলে এবার তোমাকে চেয়েছে কি ল্যামডা, তাহলে পটি প্রশস্তের মান পেয়ে গেছি, তাহলে পটি প্রশস্ত দিয়ে ল্যামডার সূত্র কি, তাহলে ওয়াই ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, ডি ল্যামডা বাই 2d, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ওয়াই ইনটু 2d ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে, সূত্রে বসাবে শুধুমাত্র এককগুলো সেম করে, তাহলে তোমার যা অ্যান্সার আসবে সেটাই। তুমি যদি এগুলোকে মিটারে বসাও তাহলে মিটারে আসবে, সেমিতে বসালে। ওই রিলেটেড কোশ্চেন আরেকটা দেখো, ওই রিলেটেডটা আগে দেখে নাও, বুঝতে পেরেছো না পারোনি বলো। তারপর আরেকটা আছে দেখো, 7 নম্বর কোশ্চেন, যেটা পরীক্ষা এসছে 2 বার, 13তে একবার দিয়েছে, আরেকবার আমাদের সিলেবাস চেঞ্জ হওয়ার পর দিয়েছে, ওই যে ছবিটা সেম। দেখো এই কোশ্চেনটাতে 7 নম্বরে দেখো যে তোমাদের দিয়েছে কোশ্চেনটা, 7ই আছে তো ওখানে নম্বরটা। আচ্ছা দেখো, ইয়াং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালর প্রস্থ মানে কার মান, ঝালর প্রস্থ মানে কার মান, ওয়াই এর মান, কনফার্ম, ঝালর প্রস্থ মানে ওয়াই, পটিবেদ মানে ওয়াই, পটি প্রস্থ মানে ওয়াই, 2 পয়েন্ট কত বলেছে, তার মানে ওয়াই এর মান তোমাকে বলে দিয়েছে 2 mm, এটা বলে দিয়েছে। নবম উজ্জ্বল পরি থেকে দ্বিতীয় অন্ধকার পরির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, না পরি দূরত্ব নবম থেকে কত, দ্বিতীয়, তাহলে এখানে তো তুমি দ্বিতীয় পেয়েছো, নবম মানে আরো বড় করতে হবে গ্রাফটা, তাহলে গ্রাফ বড় করলে আমরা কি করবো, একটু ছোট করে দিচ্ছি আমাদের, বা এটা মিটিয়ে দিচ্ছি আমরা। তাহলে দেখো কি করে করতে হয়, এই রিলেটেড কোশ্চেন দুটো প্রসেসে করা যায়, ওই প্রসেস একটু বড় হবে, ছবিটা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে আমাদের কাছে খুবই ছোট হয়ে যাবে এক লাইনের মধ্যে। তাহলে এবার আমরা করব কি, এখান থেকে গ্রাফটাকে ধরে নিলাম একটু আগে থেকে, গ্রাফটাকে নিয়ে নিয়ে এখান থেকে শুরু করলাম, তোমাকে যতটুকু বলেছে ততটুকু যেতে হবে, কিন্তু কত বলেছে ওরা, যাবে কি নবম, দেখো তো 1 2 3 4 5 6 7 8 যাচ্ছে না, আরেকটা বাড়াও, তাহলে এবার চলে যাবে, তাহলে এদিকে আরেকটু নিতে হবে আমাকে, তাহলে মোটামুটি চলে গেল, মোটামুটি ধরে নাও যে এখানে আরেকটা নিয়েছি আমি, এইভাবে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম থেকে তুমি এখানে গুনতে শুরু করো, আগে দেখে নিচ্ছি নটা পাচ্ছি কিনা, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। কেন্দ্রীয় চরমের কোথায় বলেছে, দ্বিতীয় অন্ধকার থেকে নবম উজ্জ্বল, তাহলে এটা হচ্ছে প্রথম অন্ধকার, এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার, এখান থেকে শুরু, উজ্জ্বল কত গুনবে, এখান থেকে গুনতে হবে, এটা হচ্ছে কেন্দ্রীয় পজিশন, পাবে না তুমি এটা। আর কেন্দ্রীয় পরে এটা পেয়েছো প্রথম, এটা পেয়েছো কি দ্বিতীয়, এবার কেন্দ্রীয় পরে প্রথম উজ্জ্বল এটা, তাহলে এবার 1 2 3 4 5 6 7 8 এইটুকু দূরত্ব করো, তাহলে এইটুকু দূরত্ব দেখো মানটা কতটুকু আসছে, তাহলে এখান থেকে এইটুকু 1, এখান থেকে এইটুকু 2 3 4 5 6 7 7.5, তাহলে তোমাকে অ্যান্সার কি চেয়েছে, পটি দূরত্ব তো, তাহলে পটি দূরত্ব আমাদের সূত্রটা কি, পটি দূরত্ব ঝালর প্রস্থের কত গুণ, 7.5 গুণ, তাহলে হচ্ছে ঝালর প্রস্থ ইন্টু 7.5, একক সেম করে বসাবে, অ্যান্সার মিলে যাবে, গল্প শেষ এক লাইনের মধ্যে। আর ওই সূত্র যে আমরা ইউজ করি অনেক বড় হবে কিন্তু, হ্যাঁ ওয়েভলেন্থের পরিমাণ, ল্যামডা দূরত্ব, সংখ্যা নয়, বা তুমি এটাকে ল্যামডার সংখ্যা বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এটা দূরত্ব হয়।
তার মানে এখান থেকে এইটুকু 1, এখান থেকে এইটুকু 2, এই করে করে তোমার গুনতে হবে। বা এই সূত্র লিখে দিতে পারো যে বা ল্যামডা সংখ্যা তুমি বলতে পারো যে কতটা ল্যামডা হচ্ছে। বুঝতে পেরেছো এই অঙ্কগুলো? তারপর দেখো ওখানে একটা কোশ্চেন রয়েছে, এই যে কোশ্চেনটা ওই 2008 সালে এসছে এবং 2014-তে এসছে। 4 দাগের একটা কোশ্চেন আমি পড়ছি, দেখো। একটি দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 0.5 mm। 0 কত বলেছে? কার মান? চোখ বন্ধ করে 2D এর মান। তারপরে তোমাকে বলেছে সেটি নীল ক্যাডমিয়াম আলো, মানে যে আলো দিয়ে করুক না কেন ওরা, ল্যামডার মান বলে দিয়েছে অ্যাংস্ট্রমে। দ্বিরেখাছিদ্র পিছনে কত দূরত্বে একটি পর্দা রাখলে তার উপর কোটি প্রশস্ত, তোমরা y এর মান দিয়ে দিয়েছে, তোমাকে d এর মান জানতে চেয়েছে। কোনো ভারী নেই। একই রকম 5 দাগের কোশ্চেনটা এলো, ইজি কোশ্চেন। তবে তোমরা আরো যেগুলো আছে সবটি পারবে, একটা অসুবিধা হবে না তোমাদের দেখতে, সবকিছু ইজি আছে। তবে 9 দাগের কোশ্চেনগুলো একটু দেখো, এই কোশ্চেনগুলো ভালো, রিয়াল মার্টিনে ঘুরবে কিন্তু। আর তোমরা একটু হটসের দিকে যাওয়ার চেষ্টা করিও, ওগুলো তোমরা একটু দাগিয়ে নেবে, নিজে থেকে পারবে। ওদের মতো করে করতে যাবে না, তোমাদের বারবার আমি বলছি। হটসে কোথাও লেখা আছে দেখো, 11 দাগের কোশ্চেন, 9:1 অনুপাতে তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করেছে। আছে, আমি হিন্টস দেব, ওদের মতো করে করতে যাবে না, নাহলে হারিয়ে যাবে। তারপরে বলেছে আই ও 4i প্রাবল্যের দুটি আলোকরশ্মি পর্দায় ব্যতিচার ঝালর গঠন করলো। তারপরে বলছে ইয়াং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালরের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত 4:1। তারপর দুটি সুসংগত উৎস নিঃসৃত তরঙ্গের বিস্তারের অনুপাত 2:1। বিভিন্ন তীব্রতার দুটি সুসংগত আলোক উৎস থেকে নির্ণয় আলোক তরঙ্গের ব্যতিচার সৃষ্টি করে, লেখা আছে এরকম কোথাও, এগুলো দাগিয়ে রাখো। কোনটা বলো? লাস্টের দুটি সুসংগত উৎস নিঃসৃত তরঙ্গের বিস্তার অনুপাত 17 নম্বর। তারপর 18 নম্বর, ওদের মতো করে কখনো দেখবে না, আমি যা শিখেছি তার বাইরে মাথা লাগাতে গেলেই কিন্তু ভুল হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি কি করবে। ওরা মানে খুব তাড়াতাড়ির মধ্যে আবার একে প্রবেশ করবে, আবার আইকে প্রবেশ করাবে, মাথাটাকে ঠান্ডা রাখবে। ওরা পণ্ডিতি করবে একটু, কারণ বেশি পণ্ডিতি করলে চ্যাপ্টার গুলো পেজগুলো বাড়বে, তোমাদের কাছে টাকা নিতে ভালো লাগবে। এইটুকু, আর বেশি কিছু না। দেখো আমি যেটা 9 নম্বরের কোশ্চেন যেটা পড়ছিলাম, আগে চলো, যেখানে হটসের আগে দাগালাম, হটসের আগে উদাহরণে ওখানে চলো। ইয়াং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত বলেছে কত? n। তীব্রতার অনুপাত দিয়ে দিয়েছে কিন্তু। পটির চটি বলছি আবার, হ্যাঁ, পটির চরম ও অবম তীব্রতার অনুপাত কত? চরম মানে ম্যাক্সিমাম, অবম মানে, আর তীব্রতার অনুপাত কত বলেছে দেখো তো, I1:I2। এর মান কত বলেছে? n:1। n বলেছে মানে n:1, তাহলে n:1। এবার তুমি দেখো I1/I2 সমান তাহলে কত? n/1। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, পরীক্ষার সময় টিচার যদি এক্সপিরিয়েন্স থাকে, যদি চালাক থাকে, খেয়াল করবে খাতাতে কিন্তু ডেসক্রিপটিভ অনুপাত কখনো সমান হয় না, তার জন্য কে কনস্ট্যান্ট নিবা। বুঝতে পেরেছো? অনেক স্টুডেন্ট করে কি, ডিরেক্টলি n আর একটাকে 1 ধরে নেই। যদি টিচার এক্সপিরিয়েন্স থাকে, যদি বহুদিনের ক্রস প্রোডাক্ট দেবে তোমাকে ডিরেক্টলি। অনুপাতকে তুমি সবসময় কে কনস্ট্যান্ট করে সমান করা যায়, অনুপাত কখনো সমান নয়, এরা হলো সমানুপাতি। তার জন্য যেখানে অনুপাত বলবে, তাহলে I1/I2 ইকুয়ালস টু আমরা ডিরেক্টলি বলতে পারি কত, n কে ডিভাইডেড বাই তাহলে কত, k। এবার ওরা বলেছে ম্যাক্সিমাম আর মিনিমাম মানের কত হবে। আমি চোখ বন্ধ করে সূত্র লিখবো, আমরা জানি Imax/Imin ইকুয়ালস টু √I1 প্লাস √of I1 মাইনাস I2, এটার হোল স্কয়ার না। এবার তুমি চলো I1 এর মান কত, n কে, আচ্ছা I1 এর মান n কে, তো I2 এর মান কত, √k তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n কে মাইনাস তাহলে কত হচ্ছে k তার হোল স্কয়ার। তুমি ভালো করে খেয়াল করবে ভিতর থেকে কি কমন আসছে দেখো, √k, তাহলে √k কমন নিলাম, ভিতরে কে পড়ে থাকলো, √n প্লাস 1 পুরোটার উপর স্কয়ার না, ডিভাইডেড বাই, আবার ভিতর থেকে কমন √k √n মাইনাস 1, তাহলে পুরোটার উপরে হোল স্কয়ার। এটা কেটে গেল, পড়ে থাকলো √n প্লাস 1 ডিভাইডেড বাই √n মাইনাস 1। এটা হচ্ছে অনুপাত। ওরা এটাকে কি ভিতরে ভরে দিয়েছে, যে ঝামেলা করেছে, দরকার নেই মোটেও, এক্সট্রা পাকামি করতে যাবে না। তার জন্য আমি বললাম নিজের মতো ইউজ করবে সূত্রকে। তোমার প্রশ্ন থাকবে স্যার কি কেটাকে কি করতে ধরলেন, লাস্টে কে থাকলোই না, তারপরে তোমাকে ভুল দেবে, কারণ অনুপাত কখনো সমান নয়। ওটাই তোমার মধ্যে দেখতে চাইছে যে তুমি অনুপাতকে সমান করেছো না অনুপাতকে সমানুপাতি করেছো। অনেক স্টুডেন্ট ম্যাথ জায়গাগুলো একটু চলো,
দেখো ওরা বলেছে 9:1 অনুপাতের তীব্রতা সম্পূর্ণ দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করেছে, উজ্জ্বল অন্ধকার কোটির তীব্রতার অনুপাত কত হবে, মানে আই ম্যাক্স বাই আই মিন। আবার দেখো এ থেকে দিয়ে দিয়েছে, হ্যাঁ এর মান কে, না কে দরকার তো নেই, কে তো কেটে যাবে, ওরা এক্সট্রা পাকামি করে একে ভরতে গিয়েছে, তুমি করবে একই অ্যান্সার। তোমাকে বলেছে 9:1 অনুপাতের তীব্রতা সম্পূর্ণ দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করেছে, মানে দুটো তরঙ্গ, এদিকে দেখো একটা তরঙ্গ আসছে আর একটা তরঙ্গ যাচ্ছে, এরা এখানে কি করলো, ব্যতিচার সৃষ্টি করলো, তাদের অনুপাতটা কত 9:1। তাহলে তুমি একটাকে মনে করো I1 বাই I2 ইকুয়ালস টু একবারে করে দিলাম 9 কে ডিভাইডেড বাই, তাহলে অতএব সেম সূত্র আই ম্যাক্স বাই তাহলে কত আই মিন, যা আসবে চোখ বন্ধ করে রুট ওভার অফ I1 প্লাস রুট ওভার অফ I2 ডিভাইডেড বাই রুট ওভার অফ I1 মাইনাস রুট ওভার অফ তাহলে কত I2, তার হোল স্কয়ারে বসাবে, যা আসবে অ্যান্সার সেটাই একই অ্যান্সার হবে। ওরা কি করেছে পণ্ডিতি করে এটাকে a স্কয়ারের ফর্মে নিয়ে গেছে, কারণ আমরা জানি I1 প্রপোর্শনাল টু a1 তার স্কয়ার দিয়ে একটু লাইনটাকে ব্রড করেছে যাতে করে ছাত্ররা একটু চাপে পড়ে আর টিউশনটা পড়ে ওর জন্য, বাকি কিচ্ছু না। নেক্সট একই রকম আছে সবগুলো, আমি একটু করে হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো 15 দাগের কোশ্চেনটা আরো ইজি করে করা যাবে। 15 দাগের যেটা রয়েছে, 15 দাগের দেখো হর্সের 15, ওখানে ওরা বলছে যে আই ও 4i প্রাবল্যের দুটি আলোক রশ্মি, এরা কি অনুপাত না সিঙ্গেল মান, তাহলে কে এর কোনো ব্যাপার নেই, I1 এর মান তাহলে কত বলেছে ওরা আই, আর I2 এর মান কত 4i। ওরা বলেছে পর্দায় ব্যতিচার ঝালর গঠন করলো, করে না অসুবিধা নেই। এ বিন্দুতে রশ্মি দুটি দশা পার্থক্য হচ্ছে কত π/2, বি বিন্দুতে কত পাই, তাহলে এ ও বি বিন্দু লব্ধি প্রাবল্য কত, তাহলে একবার তুমি দশা পার্থক্য পাইয়ের ইকুয়েশনে বসাবে আর একবার কত π/2, তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করে। দেখো আমরা লব্ধি তীব্রতা, তীব্রতা না বিস্তার বলেছে, আচ্ছা আই দিতে হবে লব্ধি তীব্রতা, তাহলে দেখো লব্ধি তীব্রতা আই ইজ ইকুয়াল টু কত, আমাদের সূত্র কি ছিল রুট ওভার অফ I1 তার স্কয়ার, ভুলে যাবে না কিন্তু, রুট ওভার অফ I2 তার স্কয়ার। আমি বলেছি ওই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা, আর একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d, দুটো জায়গা, আর একটা জায়গা বললাম dn ল্যামডা বাই 2d। তাহলে দেখো প্লাস সূত্র কত ছিল 2 রুট ওভার অফ I1 রুট ওভার অফ I2 cos অফ থিটা বা ফাই, যেটা লিখতে পারো। আমি আমার মতো করে কাজ করব, I1 এর মান কত i, তাহলে রুটের ভিতরে বসালে স্কয়ার করলে কত হবে i হবে, এটার কত হবে 4i হবে, প্লাস পাই যদি বসাও, যদি এটাকে প্রথম দশা পার্থক্য কত বলেছে পাই, cos পাই এর মান কত -1, জোড় পাই +1 বিজোড় পাই -1, তাহলে সূত্রে কি হয়ে গেল মাইনাস 2 রুট ওভার I1 মানে কত i, তাহলে একবারে লিখে দিচ্ছি, রুটকে গুণ করা যায়, তাহলে i ইনটু তাহলে কত 4i স্কয়ার, বেরিয়ে আসবে কত 2i, তাহলে 4i আর একটা i বাই মাইনাস তাহলে কত 4i, তাহলে পেলে কত সবই কেন আই হয়ে গেল, তাহলে এটাকে আই ড্যাশ করে দাও, ব্যাস বুঝতে পারলে না। আর একবার হচ্ছে কোথায় π/2 দশা পার্থক্য, মানে এইগুলো সেম থাকবে, এখানে শুধু π/2 বসবে, π/2 মানে পুরো পার্টটার মান কত, নো স্যার 0, cos π/2 মানে কি, যখন তুমি একবার দশাকে π/2 বসাবে তখন এইটুকুর পার্টের মান কি হবে, তাহলে এইটুকু থাকবে না, এদিকে দেখো 5 এর জায়গায় π/2, cos π/2 এর মান কত cos 90, 0 মানে এইটুকু 0 হলো মানে পুরোটুকু 0, তাহলে এইটুকু বাদ, শুধু পড়ে থাকলো কত 4i আর সিঙ্গেল i, তাহলে i ডবল ড্যাশ সমান তাহলে কত 5i, তাহলে তাদের মধ্যে লব্ধি চেয়েছে, লব্ধি মানে লব্ধি চেয়েছে, তো তাহলে লব্ধি চেয়েছে না, হ্যাঁ। এত হলে এ বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য, পার্থক্য না মাইনাস, লব্ধি চাইলে যোগ হতো, লব্ধি প্রাবল্যের পার্থক্য, বেশি থেকে কম টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে অ্যান্সার হয়ে গেল। রিয়াল মার্টিন আছে, এটা আবার সালের কোশ্চেন কিন্তু। তাহলে এইভাবে দেখো ইয়াং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালরের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত বলেছে 4:1 কত, এই দেখো এইগুলোতে কি বুদ্ধি করবে। নেক্সট কোশ্চেনটা আই ম্যাক্স বাই আই মিন এর অনুপাত বলেছে কত, বলেছে 4k বাই কি, তারপরে অ্যান্সার কার চাইছে দেখো, উৎস দুটির বিস্তার, বিস্তারের অনুপাত, বিস্তারের অনুপাত মানে ম্যাক্সিমাম চাইনি কিন্তু a1 আর a2। আমরা একটা সূত্র শিখেছিলাম যে i max বাই i min, i max বাই i min সমানই হচ্ছে রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ তাহলে কত i2 বাই রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ তার হোল স্কয়ার মানে সেপারেট স্কয়ার, কি ব্যাপার, সমানই আমরা পেয়েছিলাম a1 প্লাস a2 তার হোল স্কয়ার বাই, একবার কণ্ঠস্থ ঠোঁটস্থ,
ওই জায়গায় ওরা এর অনুপাত দিয়েছে a1 a2 চেয়েছে। যদি বলতো বিস্তারের চরম অবম তাহলে a max a min, কিন্তু ওরা বলেনি, বলেছে বিস্তারের অনুপাত বলেছে। তুমি এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা কি লিখতে পারি, i max বাই i min সমান কত, a1 প্লাস a2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। তাহলে a1 প্লাস a2 a1 মাইনাস তোমাকে যেহেতু ম্যাক্স থেকে এতে কনভার্ট করতে বলেছে, সূত্র আমরা জানি, বসিয়ে দিলাম, ইকুয়ালস টু 4k ডিভাইডেড বাই কে। তাহলে তুমি হোল স্কোয়ার তুললে কি পাবে, 2k বাই কে, 2k বাই কে না, কারণ 1 তো 1ই হবে রুটের ভিতরে। তাহলে a1 প্লাস a2 বাই a1 মাইনাস 2k বাই, এবার তুমি যোগ ভাগ প্রক্রিয়া করবে, উপরে দেখবে কেটে যাবে, নিচে দেখবে কেটে যাবে। স্যার ভেরি গুড, এটাকে বাদ দিন। উপরে 4/1 এটা আছে না, 4/1 আছে তো, যদি রুট করো তাহলে কত আছে, আমি একটা স্টেপ জাম্প করেছি সেই জন্য, বুঝতে পারলে না এবার, বোঝা গেছে এবার। তাহলে এটা আসলো, এবার তুমি যোগ ভাগ প্রক্রিয়া করো। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, a প্লাস বি বাই a মাইনাস বি। তাহলে a1 প্লাস a2 প্লাস a1 মাইনাস a2 বাই a1 প্লাস a2 মাইনাস a1 প্লাস সমান 2k প্লাস একবারে করে দিচ্ছি 3k বাই কে। তাহলে তুমি কি কি কাটছে দেখো, a2 a2 a1 a1, তাহলে 2a1 বাই 2a2 2 কেটে গেল, তাহলে a1 বাই 2 = 3:1, স্যার মিলে গেল। এই করে যতটুকু দাগালাম, নিজের পণ্ডিতি খাটাবে, ওদের মতো করে দেখতে কোনো মতেই যাবে না, নাহলে ফিজিক্স এমন ভাবে হার্ড লাগবে, পড়াশোনা এখনই ছুটে যাবে, আর কোনো গল্প নেই। তারপরে এখানকার ম্যাথ আশা করি রিয়ান মার্টিনে কিছু জায়গায় তোমাদের আটকাবে, 4-5টা জায়গা, বাকি কোনো মতেই আটকাবে না। একটা লাস্ট টপিক আছে, এটা 10-15 মিনিটে শেষ করে দেবো। চলো এবার লাস্ট, আর কিছু ছুটলো কি, ছুটাতে কথা নয়, সব ইতিহাস করে দিয়েছি একবারে পুঙ্খানুপুঙ্খ। একটা জিনিস শুধু তোমরা লিখে রাখবে, দেখো যে কোয়েশ্চেনটা পরীক্ষায় আসেনি কিন্তু বিভিন্ন সেট কোয়েশ্চেনে তোমরা বারবার ঘুরতে দেখতে পাবে, এক দেশতাবিহীন ঝালর কি, হ্যাঁ যেটা এক দেশে থাকবে, এই ঝালরটা কি, দেখো আমরা দেখলাম এখানে আমি লাইট সোর্সটা নিয়েছিলাম, এটা আমার পর্দা, পর্দার মধ্যবর্তী দূরত্বের উপর কি ঝালর নির্ভর করেছিল, যে এতটুকু রাখলে নির্ভর মানে পর্দা তুমি দেখতে পাবে নাহলে পাবে না, দূরত্বের উপর নির্ভর করেছিল। দেখো হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, প্রস্থের বাড়া কমা হবে কিন্তু ঝালর প্রস্থ গঠন হবে। আমি যখন লাইট সোর্স নিয়েছিলাম, যখন আমি এখানে রেখেছিলাম, এটা হলো সুসংগত উৎস আর এটা হলো কি পর্দা, তবুও তুমি ঝালর পেয়েছিলে। আমি এখানে এসেছিলাম, তবুও ঝালর পেয়েছিলে, এখানে গেলাম তবুও ঝালর, কিন্তু ঝালরটা বড় হচ্ছিল, দূরে গেলাম তবুও ঝালর। এইরকম কি হয়েছিল যে আমি পর্দা আর উৎসের মধ্যে একটা ডিস্টেন্স থাকতে হবে, নাহলে ঝালর গঠিত হবে না, এরকম কি হয়েছিল, এটাকে বলা হয় একদেশতাবিহীন ঝালর। এবার ফ্রেশ করে শোনো, ওরা বলছে যে কোন সুসংগত উৎস থেকে ছিদ্রে মধ্যবর্তী দূরত্ব যাই হোক না কেন ব্যতিচার ঝালর গঠন করবে, ব্যতিচার ঝালর গঠন করবে। এটি কখনো উৎস ও পর্দার মধ্যবর্তী ডিস্টেন্সের উপর নির্ভর করে না, এর মধ্যবর্তী ডিস্টেন্সের উপর নির্ভর করে না, বা এর কোনো নির্দিষ্ট স্থানে রাখলে ঝালর পাবো, কোথাও রাখলে পাবো না, নির্ভর করে না। তাহলে এরূপ ঝালরকে বলা হয় কি, একদেশতাবিহীন ঝালর। তাহলে আমরা বলবো যে পর্দা ও উৎসের মধ্যবর্তী দূরত্ব যাই হোক না কেন পর্দায় ব্যতিচার ঝালর গঠন করবে, এটি কখনো এর মধ্যবর্তী নির্দিষ্ট স্থানের উপর নির্ভর করে না, যে এই স্থানে রাখলে হবে এই স্থানে রাখলে হবে না। তার জন্য এই ধরনের ঝালরকে বলা হয় কি, একদেশতাবিহীন ঝালর। চট করে লিখে নেবে এটা, একদেশতাবিহীন ঝালর। গত উৎস দুটির সামনে, উৎস দুটির সামনে যে কোনো জায়গায় পর্দা রাখা হোক না কেন, পর্দায় ঝালর গঠন করবে
দাঁড়ি একটি নির্দিষ্ট কোনো জায়গার উপর নির্ভর করে না। এটি নির্দিষ্ট কোনো জায়গার উপর নির্ভর করে না। নির্ভর করে না, তাই এরূপ ঝালরকে একদেশতাবিহীন ঝালর বলা হয়। একদেশতাবিহীন ঝালর বলা হয়। সব ঝালরকে একদেশতাবিহীন ঝালর। হ্যাঁ, এগুলো সবই একদেশতাবিহীন ঝালর। ব্যতিচারের ঘটনায় যেগুলো আমরা পাই সব একদেশতাবিহীন ঝালর। এবার তোমরা একটা জিনিস জেনে রাখবে, যদি ইনকেস এটা সম্ভব নয়, বাস্তবে এটা সম্ভব কখনোই নয়, যদি ছিদ্র দুটির মধ্যবর্তী ডিস্টেন্স যা আছে তার তুলনায় যদি পর্দার দূরত্ব কমে যায়, মানে ছিদ্র দুটি ধরে নাও যে 0.5 mm এ রয়েছে, আর তার তুলনায় 0.6 হয়ে গেছে, এটা কম না? যদি এরকম দূরত্ব যদি পর্দা আর এরা থাকে, তাহলে বলছে ঝালর তবুও হবে, কিন্তু ঝালরটা হয়ে যাবে পরাবৃত্তাকার। কেমন হবে? পরাবৃত্তাকার। এইরকম করে ঝালরগুলো গঠন হয়ে যাবে, তখন এরকম পাবে না, ঝালর হবে কিন্তু ঝালরটা কেমন হবে? পরাবৃত্তাকার ঝালর গঠন করবে। তার জন্য স্টার দিয়ে একটা লাইন লিখে রাখো, যদি কোনোদিন কোশ্চেন থ্রো করে জীবন